যারা নির্বাচন চায় না তারাও ফ্যাসিবাদের দোসর। মুন্সিগঞ্জে গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হবে। জানাবো বিডিআর হত্যাকাণ্ড, ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন। পলককে আদালতের প্রশ্ন, বিচার ব্যবস্থা অ্যানালগ রেখেছেন কেন? এবং সর্বশেষ জানাবো তৃতীয় মেরু, আমরা কি চাই, ভারত কি চায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যারা নির্বাচন চায় না তারাও ফ্যাসিবাদের দোসর। যুক্তরাজ্য বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন, বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এক ধরনের ফ্যাসিবাদ, আর যারা এসব প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা সমর্থক তারা ফ্যাসিবাদের দোসর। পারভেজ মল্লিক বলেন, গেল 3টি নির্বাচনে গণতন্ত্রকামী মানুষের ভোটাধিকার হরণ করেছিল জুলাই অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়, কিন্তু এখনো নির্বাচন না দিয়ে বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছে একটি মহল। নির্বাচনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুন্সিগঞ্জে গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্তি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই মোতাবেক জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্টও জমা দেওয়া হবে। কমিটিগুলোর এই প্রতিবেদন পাওয়ার পরেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হবে। বিডিআর হত্যাকাণ্ড, ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন। ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, দেশি বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এই কথা বললেই হবে না, ভারত জড়িত বললেই হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত 16 বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে। 3 মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই, তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায় সবাই যেন ন্যায় বিচার পায়। পলককে আদালতের প্রশ্ন, বিচার ব্যবস্থা অ্যানালগ রেখেছেন কেন? আদালতের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বক্তব্যে উঠে আসে বিচার ব্যবস্থা ডিজিটাল করার প্রসঙ্গে বিচারকের একটি প্রশ্ন। বিচারক জানতে চান, বিচার ব্যবস্থা অ্যানালগ করে রেখেছেন কেন? না হলে আদালতে আসতে হতো না, কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন। উত্তরে পলক জানান, করোনার সময় আমরা এই ব্যবস্থা চালু করেছিলাম, তবে অনেক সীমাবদ্ধতার কারণে বেশি দূর এগোনো সম্ভব হয়নি। আদালতে দুদকের আবেদনের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এবং সংস্থাটির সহকারী পরিচালক আলামিন জানান, জুনায়েদ আহমেদ পলক যাত্রাবাড়ী থানার একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এর মামলায় এজাহারভুক্ত আসামি, এজন্য তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে মামলার এজাহারে সাফি মোদাচ্ছির খান জ্যোতির নাম থাকায় তাকেও গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। প্রসঙ্গত, মামলাটি দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ মামলা হিসেবে নিবন্ধিত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তৃতীয় মেরু, আমরা কি চাই, ভারত কি চায়। বেশ কয়েক বছর আগে ভারতীয় একজন বিশ্লেষকের সঙ্গে কথা হচ্ছিল। তাকে বলেছিলাম, ভারতকে বুঝতে হবে বাংলাদেশ ইজ বাংলাদেশ, নাইদার নেপাল নর পাকিস্তান। বাংলাদেশ মানে বাংলাদেশ, এটা নেপালও নয়, পাকিস্তানও নয়। পাকিস্তানের মতোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং দেশভাগের ফসল হওয়া সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে মেলানো যাবে না। নেপালের মতোই ভৌগোলিকভাবে 3 পাশে ঘিরে থাকা এবং ভাষা ও সাংস্কৃতিক নৈকট্য সত্ত্বেও নেপালের সঙ্গে বাংলাদেশকে মেলানো যাবে না।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল নেপাল বা পাকিস্তান নয়, বরং নেপাল ও পাকিস্তান উভয়ের মতো করেই বাংলাদেশকে দেখছে এবং দেখতে চাইছে ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যে অবনতি ঘটেছিল, সামাজিক মাধ্যমে পরস্পর বিরোধী যে বাতাবরণ তৈরি হয়েছিল, উভয়ের জাতীয় পতাকা পোড়ানো বা পাড়ানোর মতো অবিমিষ্যকারিতার পর ২রা ডিসেম্বর সেটি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের স্থাপনায় হামলায় গিয়ে ঠেকেছিল। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরে এসে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত, ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সাংস্কৃতিক, ধর্মীয়, কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের ঘটনাগুলোকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি আশা করেন, সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে। বাস্তবে দেখা যায়, ডিসেম্বরেই সীমান্তে হত্যাকাণ্ড অন্যান্য মাসের তুলনায় বেড়ে যায়। মানবাধিকার সংস্কৃতির ফাউন্ডেশনের তথ্য মতে ২০২৪ সালের যে ৩৮ জন বাংলাদেশের সীমান্তে নিহত হন, তাদের মধ্যে 7 জনই নিহত হন ডিসেম্বরে। আবার মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। স্বাভাবিকভাবেই এই নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া হয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল, ভারতের দিক থেকে পাকিস্তানকে যেমন শত্রু রাষ্ট্র বিবেচনা করা হয়ে থাকে, সেভাবেই ভারতীয় সরকার, সংবাদ মাধ্যম, নেটিজেনরা মাত্র কয়েক মাস আগেও বন্ধুরাষ্ট্র বিবেচিত বাংলাদেশকেও একই তকমা দিতে চাইছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিষয়ে ভারতের এমন যুদ্ধাদেহী অবস্থান কেন? বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তন নিয়ে ভারতের এমন অভূতপূর্ব প্রতিক্রিয়ার কারণ কি? স্বীকার্য, আওয়ামী লীগের শাসনামলকে খোদ নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ অধ্যায় আখ্যা দিয়েছিলেন। 5ই আগস্টের পট পরিবর্তনের পর সেটি কার্যত কৃষ্ণ অধ্যায় হয়ে উঠেছিল। বাংলাদেশে অতীতেও স্বাভাবিক বা অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তন হয়েছে। ভারত নিয়ে এখনকার চেয়েও বেশি কড়া কথাবার্তা জনপরিসরে এসেছে। তখন তো নয়াদিল্লিকে এখনকার মতো ভূমিকায় দেখা যায়নি। এটি ঠিক, গত 1.5 দশকে নানা উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগের মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতের অভূতপূর্ব বৈষয়িক স্বার্থ গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় বাংলাদেশে ভারতের বিনিয়োগ বা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। শুধু ভিসা বন্ধ হওয়া ছাড়া বাণিজ্য আগের মতোই চলছে। এমনকি যে আদানির বিদ্যুৎ নিয়ে এত কথা, সেটিও সহসা বন্ধ হওয়ার লক্ষণ নেই। এটিও ঠিক, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটিতে ভারত আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস। অতীতে কংগ্রেস সরকার যদিও এই ধরনের ইস্যুতে যথাসম্ভব শান্ত থাকতে ও রাখতে চেয়েছে, বিজেপি সরকারের অবস্থান সেটি নয়। দুই দেশের মধ্যে উত্তেজনা জিইয়ে রেখে বা বাড়িয়ে কি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বাড়ানো সম্ভব? বরং আলোচনা ও পারস্পরিক অবস্থাই সবচেয়ে জরুরি। সেটি উভয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে সত্য। অনেকেই মনে করেন, 5ই আগস্টের পট পরিবর্তনের পর চীন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি তো নতুন নয়। 70